হাই, আমি পোস্ত। আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এইবারের ব্লগ হচ্ছে মধ্যপ্রদেশ যাওয়ানি। আমরা আপাতত আছি হাওড়া স্টেশনে, প্রায় 5:15 বাজে। আমরা এবার যাচ্ছি চম্বল এক্সপ্রেসে। আমরা কাল প্রায় 12টা নাগাদ মধ্যপ্রদেশের মাহোবা স্টেশনে নামবো। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। ট্রেন রাইট টাইমেই ছেড়েছিল। আমি দিদিনের সাথে লুডো খেললাম আর গল্পের বই পড়লাম ট্রেনের মধ্যে টাইম পাস করার জন্য। তারপর ঘর থেকে আনা লুচি আর আলুর দম খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আমি যখন উঠলাম তখনও প্রয়াগরাজ চৌকি এসে পৌঁছাই। প্রয়াগরাজ চৌকি স্টেশনে আসার আগের পরও সবাই খুব লেট করেছে, কিন্তু এখন ট্রেনটা বেশ জোরেই চড়াচ্ছে। এখন আবার এরপরের স্টেশন হচ্ছে চিত্রকূটধাম কারণী। এবার এই পাহাড়গুলোতে দেখতে পাচ্ছি জঙ্গল শুরু হয়ে গেছে। এবার ব্যাপার হচ্ছে চম্বলে ডাকুরানা এসে যায়, এটাই একমাত্র ব্যাপার। আমরা আমাদের নেমে গেছি মাহোবা স্টেশনে। আসলে পৌঁছানোর সময় ছিল 12টা 6-7, কিন্তু এখানে প্রায় 1:30 বাজে, মানে প্রায় 1.5 ঘন্টা লেট হয়েছে ট্রেন। এবার আমাদের গাড়ি কোন দিকে সেটা বুঝতে পারছি না, হতে পারে এইদিকে নয়তো ওই দিকে। যতদূর জানি মাহোবা স্টেশনের দুটোই প্ল্যাটফর্ম। এই মাহোবা স্টেশনটা কিন্তু ছোট, মানে এইখান থেকে খুব সহজে গাড়ি করে খাজুরাহো যাওয়া যায়। তাই জন্য এখানে ট্রেন একটা স্টপ দিয়েছে যাতে লোকে খুব সহজেই খাজুরাহো যেতে পারে এখান থেকে, যেমন আমরা যাচ্ছি। এখানে গরম গরম আলু পরোটা বানিয়ে বাটার দিয়ে। আমরা এখনো মাহোবা শহর ছেড়ে বেরোইনি, এখানে আমরা লাঞ্চ করছি। এই লাঞ্চের পর আমরা এখানে রহিলা সাগর সান টেম্পল দেখে আমরা খাজুরাহোতে চলে যাব। আমরা এখন আছি রহিলা সাগর সান টেম্পলে, মানে আমরা যেখানে খেয়েছিলাম সেখান থেকে বেশ খানিকটা দূরে। এবার রহিলা সাগর সান টেম্পলটা 13th সেঞ্চুরিতে কুতুবউদ্দিন আইবক পুরো অ্যাটাক করেছিল, এবং সেই থেকে এই মন্দিরটা এইরকম অবস্থাতেই পড়ে আছে। আর এর কাজ কিন্তু খুবই ভালো, স্কাল্পচারগুলো বাকি এইরকম যেরকম অ্যাটাকের পর ছিল এখনো সেই রকমই আছে, মানে কোনো রিকনস্ট্রাক্ট কিছু করা হয়নি। রহিলা সাগর সান টেম্পলের যে গর্ভগৃহে ঢোকার রাস্তাটা সেটা একটু অদ্ভুত ধরনের, মানে একটু সরু বেঁকা, কিন্তু আমার মনে হয় এই দরজাটা এমনভাবে বানানো হয়েছিল যাতে সবসময় একটু হলেও সূর্যের আলো গর্ভগৃহে থাকা মূর্তিটার উপর পড়তো। এবার এর পাশে হচ্ছে রহিলা সাগরটা আছে, মানে আসল রহিলা সাগর পুকুরটা। এই যে এইটা এখান থেকে পুরোটা কভার হচ্ছে না, কিন্তু যদি ওই রাস্তার ওখানে থাকতাম তাহলে পুরোটা দেখা যেত। এইখানে শেষ হয়েছে, হয়তো পরে আরো আছে, একদম ওই পর্যন্ত, মানে প্রায় যেখান থেকে এই রাস্তাটা শুরু হয়েছে ওই অবধি। এবার যেহেতু ধ্বংসের পর এইরকম অবস্থায় ছিল, এখানে ধ্বংসের যে পাথরগুলো ছিল সে পাথরগুলো এখন সেইরকম ভাবে পড়ে আছে এইদিকে ওইদিকে, এবং এইগুলো সবই মন্দিরেরই অংশ, মানে সবই স্কাল্পচার করা পাথর। আর একটা ব্যাপার, আমরা কিন্তু এখন এমপিতে নেই, মাহোবা যে জায়গাটা সেটাই আসলে পুরো ইউপিতে, আর রহিলা সাগরটা ইউপিতে। এখান থেকে 10-15 কিলোমিটার গেলে আমরা তবে এমপিতে ঢুকবো। মন্দিরের চত্বরে অনেক রকম কনস্ট্রাকশন মেটেরিয়াল ছড়ানো ছিল। মনে হয় ওই যে চত্বরটা, ওই চত্বরটার কিছু হয়তো রিকনস্ট্রাকশন করছিল। মন্দিরের রিকনস্ট্রাকশন নিশ্চয়ই এরম ভাবে করবে না। মন্দিরের পিছনে আমরা দেখতে গেলাম সূর্যকুণ্ড, এটাও মন্দিরের মতনই প্রাচীন একটা কুণ্ড, কিন্তু এটা স্টেপওয়েল। রহিলা সাগরে কয়েকটা মাইগ্রেটরি বার্ডসও দেখেছিলাম, দেখে মনে হলো ওগুলো পেন্টেড স্টক। আমরা এখন আছি খাজুরাহোর ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলসে। আর আমরা যেখানে আছি এইটা হচ্ছে একটা বিশাল বড় লেক আছে, শিবসাগর তালাও নামে। এর আগের দিন যে রহিলা সাগর দেখিয়েছিলাম তার চেয়ে তো ছোট, কিন্তু
পুরো অনেকটা পদ্ম আছে, অনেকগুলো ঘাট টাট আছে ওইদিকে দুটো মন্দিরের চূড়াও দেখতে পাচ্ছি, যদিও ওইদিকে অনেক ঘুরে ঘুরে যেতে হবে। তার আগে এইদিকে আরো একটা মন্দির আছে, তো দেখা যাক। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট খাজুরাহোর ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলসে ঢোকার মুখে সেটা বলা আছে। এইটা হচ্ছে 64 যোগিনীর মন্দির। এই 64 যোগিনীর মন্দিরের একটা বিশেষত্ব হলো এরা সম্ভবত ভারতের সবচেয়ে পুরনো 64 যোগিনীর মন্দির। এটা তৈরি হয়েছিল আনুমানিক 9th সেঞ্চুরিতে, মানে তার আগেও এটা তৈরি হতে পারে। আর এটা বিশেষত্ব হলো ভারতের সবকটা 64 যোগিনীর মন্দির গোল, কিন্তু এরা পুরো রেক্ট্যাঙ্গেল শেপের। আর এখানে 64 যোগিনীর মন্দির হলো এখানে 3টে ঘর বেশি আছে, মানে 67টা আছে। এখন এই 67টা ঘরের মধ্যে শুধু এই কটাই বেঁচে আছে, বাকি ওইটা চূড়োটা তাও সবচেয়ে ভালো আছে বলে ওখানে তাও এখন পুজো হচ্ছে। কিন্তু কয়েকটা তো পুরো ফাঁকা, মানে দেখে মনে হবে ওখানে কিচ্ছুই ছিল না, পুরো করিডোর হয়ে গেছে বেসিক্যালি। সবচেয়ে কঠিন কাজ এই সিঁড়ি দিয়ে নিচে নামা। 64 যোগিনী মন্দিরে ঢোকার আগে একটা ছোট পাথরের পাহাড় মতো ছিল, তারপর নানা রকম ছোট ছোট মূর্তি ছিল। সেইগুলো দেখে আমরা অবশেষে ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলস এর চত্বরে ঢুকে পড়লাম। এটা হচ্ছে কান্ডারীয় মহাদেব মন্দির। এটা খাজুরাহোর সবচেয়ে বড়, সবচেয়ে উঁচু মন্দির। এই মন্দিরের জুতো খুলে ঢুকতে হয়। এই মন্দিরটা কিন্তু অনেকটাই ঠিকঠাক আছে, ভিতরে কয়েকটা মূর্তি শুধু একটু ভেঙে ভেঙে গেছে, বাকি সব ঠিকই আছে। বাকি এমনিতে তো মন্দিরটা বিশাল বড়, আর মন্দিরের মাঝখানে এইটা আছে গর্ভগৃহটা। এবার ব্যাপার হচ্ছে গর্ভগৃহর পিছন পা সব দিক দিয়ে আবার কিন্তু করিডোর আছে, প্রায় মাঝখানে বলা যায়। আর ছাদের পিলারগুলো বললাম না অনেকটা ঠিকঠাক আছে, কয়েকটা জায়গায় একটু খসে গেছে, একটু আবছা হয়ে গেছে ওই জায়গায়। ডেকোরেশন খুব ভালো। বললাম না এইটা মাঝখানে চারপাশ দিয়ে করিডোর আছে, এটা হচ্ছে যে পাশের করিডোরটা, চারপাশে খোলা, কিন্তু এই দিকটা একটু করিডোর টাইপের, সামনেটা পুরো খোলা আছে, সামনে এন্ট্রেন্সটা। এবার এখানে অনেক ভালো ভালো মূর্তি আছে, কিন্তু ওই খোপটা আবার পুরো খালি। এটা তো ব্রহ্মা মূর্তি বোঝা যাচ্ছে। এবার আবার কয়েকটা মূর্তির মাথা না থাকলেও বোঝা যাচ্ছে, আবার মাথা থাকলেও বোঝা যাচ্ছে না। কি প্যানেলগুলোর কাজ তো খুবই ভালো। মন্দিরের যে শিবলিঙ্গটা সেটা পুরো সাদা রঙ, মনে হয় শ্বেত পাথরের তৈরি। এটা আমি আগে কখনো দেখিনি, মানে সাদা রঙের শিবলিঙ্গ আগে দেখিনি কখনো। বললাম না এটা সবচেয়ে বড় আর সবচেয়ে উঁচু মন্দির। এবার এখান থেকে উচ্চতা বোঝা যাচ্ছে, আমার এখান থেকে ওইখান থেকে শেডটা কভার হয়ে যাচ্ছে, অনেক কষ্ট করে দেখতে হচ্ছে। পুরো মন্দিরের গা জুড়ে দারুণ কারুকার্য, মূর্তি, আরো অনেক কিছু করা আছে। এইটা দেখে আমি বুঝতে পারলাম যে খাজুরাহো এত বিখ্যাত কেন। এটা হচ্ছে চিত্রগুপ্ত মন্দির। আমরা যে কান্ডারীয় ইন্দ্রিয় মহাদেব মন্দিরের এখানে ছিল সেটা তার পাশেই। এবার এই চিত্রগুপ্ত মন্দিরটার ভিতরে একটা সূর্য মূর্তি আছে, আর আরেকটা জিনিস আছে যেটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে 11 মাথাওয়ালা বিষ্ণুর মূর্তি। এবার সেই মূর্তিটা বুঝতে পারবো কিনা সেটা ভিতরে গিয়ে দেখছি।
এটা হচ্ছে চিত্রগুপ্ত মন্দিরের ভিতরটা। ডেকোরেশনটা প্রায় একই, মাঝখানে একটা গোল জায়গা, বেদি, কিছু বলতে হবে না। সূর্য মূর্তিটা তো ঠিক আছে, সেটা পড়েছে, কিন্তু ওই যে দিল না 11 মাথাওয়ালা বিষ্ণু মূর্তি, সেটা এবার কোথাও দেখতে পাচ্ছি। ওই ভিতরে দেখলাম ভালো করে, ওখানেও নেই কিছু। এটা জুতো খুলতে হবে না। এই তো দেখো এখানে তালা দেয়া। এটা হচ্ছে বিশ্বনাথ মন্দির। এবার এই বিশ্বনাথ মন্দিরটা একটা মন্দির না, এটা আসলে একটা মন্দিরের কমপ্লেক্স। এইটা তো মেন মন্দির, এইদিকে একটা ছোট মন্দির আছে কিসের জানি না, ওইটা নন্দীর মন্দির। এইদিকে আরো দুটো ছোট ছোট মন্দির আছে, সবকটাই বিশ্বনাথ মন্দির কমপ্লেক্সের মধ্যেই পড়ে। এবার সাইনবোর্ডে পড়লাম যে বিশ্বনাথ মন্দিরটা খাজুরাহোর ওয়ান অফ দ্য লার্জেস্ট টেম্পল আর সবচেয়ে ওয়েল প্রিজার্ভ টেম্পল, মানে পান্ডারিয়া মহাদেব মন্দির যেটা দেখলাম সেটার মতনই ভালোভাবে প্রিজার্ভ করা আছে। এইটা দেখে কিছু আনকমন মনে হচ্ছে, এইটা নিচের এইটা, এই যে এটা আসলে একটা ড্রেন, শিবের মাথায় যে জলটা ঢালা হয় সেটাই ড্রেন থেকে আসে। এবার এই ড্রেনের এইখানে যে ফুটোটা, এই ফুটোটা হচ্ছে ডাইরেক্টলি এই ফুটোটার উপরে, মানে জলটা এসে এখান থেকে ঝর্ণার মতন করে এই ফুটোটা পুরো অন্য কোথাও একটা চলে যায়। ব্যাপারটা আইডিয়াটা কিন্তু খুবই সুন্দর। এটা মন্দিরের বাইরে, এবার মন্দিরের বাইরে ইন্টারেস্টিং জিনিস পড়ে আছে। এটা হচ্ছে সম্ভবত চান্দেলা ডাইনাস্টির সময়কার ইনস্ক্রিপশন। এইদিকে বড়টা আছে, ওইদিকে একটা ছোট আছে। এবার ওইদিকে যে ছোটটা ওইখানে কিছুটা ক্ষয়ে ক্ষয়ে গেছে, এইদিকের বড়টা অনেকটাই বেঁচে আছে। এটা কত পুরোনো আদৌ চান্দেলা ডাইনাস্টি মানে বুন্দেলা ডাইনাস্টি কিনা সেটাও জানি না, তার আগেও ইনস্ক্রিপশন হতে পারে, কারণ এখানে কিছুই বুঝতে পারছি না। দেখতে কিন্তু অনেকটা বাংলারই মতন। যেটা যাচ্ছি মানে সামনেরটা, এইটা হচ্ছে নন্দীর মন্দির। নন্দীর মন্দিরে যে নন্দীর মূর্তিটা সেটা ডাইরেক্ট শিবের দিকে ফেস করে আছে। বিশ্বনাথ মন্দিরের কমপ্লেক্সে একটা মহালক্ষ্মী মন্দির ছিল, কিন্তু ওটা বন্ধ ছিল বলে ওর ভিতরে আমরা ঢুকতে পারিনি। কিন্তু মন্দিরটার সামনে একটা বিশাল বড় বরাহের মূর্তি ছিল। এইখানে আমাদের ওয়েস্টার্ন কমপ্লেক্স শেষ হলো। যা বিশাল কমপ্লেক্সটা, এই ওয়েস্টার্ন কমপ্লেক্সের মন্দিরগুলো দেখতে আমাদের হাফ দিন কেটে গেল। এর পরের ব্লগটায় আমরা ইস্টার্ন গ্রুপের মন্দিরগুলো দেখবো। তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করবে।